হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সানিস অধ্যায়। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখেছো তোমরা জানো যে আমি তোমাদের কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেঠিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাখানির পূর্বসূত্র এবং 1 নাম্বার পৃষ্ঠার প্রজা দিল রড অংশটিকে পড়াটুকু আমি তোমাদের পড়িয়ে দিয়েছি এবং বোঝানোর চেষ্টাও করেছি। তো প্রজা দিল রড সেই অংশের পর অর্থাৎ 2 নাম্বার পৃষ্ঠায় তোমাদের যে পড়াটা আছে বাকি অংশটুকু সেটা আমি এই আজকের ভিডিওতে আমি শেষ করছি। আর তোমরা যারা যারা পূর্বোক্ত ভিডিওটা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নেবে। তো আমি শুরু করছি। তোমরা তোমাদের বইয়ের 2 নম্বর পৃষ্ঠার থেকে আজকের ভিডিওটাতে তোমরা পড়াটা ব্যাখ্যা সহ আমি আলোচনা করার চেষ্টা করছি। তো স্টুডেন্টস, তাহলে আমরা শুরু করছি। ধুলে আচ্ছাদিত হইল যা ছিল হরিত। হরিত শব্দের অর্থ সবুজ, অর্থাৎ কলিঙ্গ দেশে এত প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে যে কলিঙ্গ নগরীর বা কলিঙ্গ অঞ্চলের যে বন জঙ্গলের যে সবুজ প্রকৃতি, যে সতেজতার প্রতীক, সেটা প্রায় ধুলে আচ্ছাদিত হয়ে গেছে। অর্থাৎ কলিঙ্গ দেশেও কলিঙ্গ দেশ যেন প্রচন্ড এই ঝড় বৃষ্টির তাণ্ডবের ফলে তার সতেজতা হারিয়ে ফেলছে। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, এবং প্রজারা চমকে যাচ্ছে। কেন? কারণ তাদের অন্যের সংস্থানকারী তাদের যে শস্য, যে শস্যগুলো এই ঝড় বৃষ্টির আগ পর্যন্ত তাদের খেতে মাথা তুলে দাঁড়িয়েছিল, সেগুলো যেন আজকে সেই প্রচন্ড ঝড় বৃষ্টির কবলে সেগুলো মাটিতে পড়ে কর্দমাক্ত অবস্থায় গড়াগড়ি খাচ্ছে। তোমরা যারা যারা গ্রামে থাকো তোমরা জানো যে গ্রামের মানুষের ক্ষেত্রে কিংবা কৃষিজীবীর ক্ষেত্রে যারা যারা চাষাবাদ করেন, তো তাদের কাছে শস্য কতটা মূল্যবান, কেননা এই শস্যই তাদের রুজি রোজগার। কিন্তু কলিঙ্গ দেশের প্রজাদের অবস্থা এরকম হয়েছে যে তাদের ঝড় বৃষ্টির ফলে তাদের শস্য বৃষ্টির জলে কর্দমাক্ত অবস্থায় যেহেতু গড়াগড়ি খাচ্ছে, ফলে তাদের মনের মধ্যে একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে যে তাদের পরবর্তীতে তাদের খাদ্য এবং বস্ত্রের যোগান, অন্যের যোগান তারা কেমন করে করবে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। অষ্ট গজরাজ, আর তোমরা জানছো অর্থাৎ অষ্ট গজরাজ মানে অষ্ট গজরাজ বলতে তোমরা জানো 8টা হাতির কথা বলা হয়েছে। এখানে দেখো আমি অষ্ট গজরাজের নামও লিখে দিয়েছি, তোমরা চাইলে লিখেও নিতে পারো। ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুপ্রতীক তোমরা জানো। আর চারি মেঘ সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ, যেটা আমি পূর্বের ভিডিওতে তোমাদের আমি বলে দিয়েছি। তো এই অষ্ট গজরাজ 4 মেঘের দ্বারা এত পরিমাণ জল বর্ষণ করছে, বলতে পারো যে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি ঝরাচ্ছে, যে কলিঙ্গ দেশ প্রায় জলে জলময় হয়ে গেছে। তাই সেখানে এই বন্যা কবলিত অবস্থাকে বর্ণনা করার জন্য হয়তো কবি মুকুন্দরাম চক্রবর্তী আমাদের সামনে এই উপস্থাপনাটি করেছেন, এই পংক্তিটির উপস্থাপনাটি করেছেন। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাপাত। সঘনে মানে ঘন ঘন, চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ, অর্থাৎ এত ঘন ঘন বিদ্যুৎ পড়ছে যেন ব্যাঙেরা, অর্থাৎ তারা আনন্দে, আমরা জানি যে বৃষ্টির দিনে ব্যাঙেরা আনন্দ হয়, তো তারা যেন তরাত তরাত করে লাফিয়ে পড়ছে। অথবা এটার এরকমও অর্থ হতে পারে যে ব্যাঙ যেমন তরাত তরাত করে লাফিয়ে ওঠে, অর্থাৎ তার লাফানোটা যত ঘন ঘন, অর্থাৎ আকাশের যে বিদ্যুৎ, যে তড়িৎ স্খলন, সেটাও যেন সেই কম সময়ের মধ্যে, নিমেষের মধ্যে সঘন অর্থাৎ ঘন ঘন প্রতীত হচ্ছে। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। অর্থাৎ করি বলতে তোমরা জানো হাতি, এবং কর শব্দের অর্থ হচ্ছে সুর। অর্থাৎ এখানে এই অষ্ট গজরাজের কথা বলা হচ্ছে। এই 8টা গজরাজ, এই অষ্ট গজরাজ যাদের নাম আমি এখানে লিখে দিয়েছি, তোমরা হয়তো লিখেও নিয়েছো, তারা তাদের সুর একসাথে উঁচিয়ে এত পরিমাণ অবিশ্রান্ত ধারা বৃষ্টি করছে যে কলিঙ্গ নগরীর যে পথ ঘাট, সেই জলময়, একদম জলে জলময় কলিঙ্গ নগরীর পথ ঘাট যেন সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ কলিঙ্গ নগরীর প্রজারা যেদিকে তাকাচ্ছে তারা শুধু জল আর জলই দেখছে, তারা কিন্তু পথ অর্থাৎ ডাঙ্গা এবং জলা কিছুই খুঁজে পাচ্ছে না। তাদের কাছে দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ প্রচন্ড একটা বন্যার আভাস কিন্তু এই লাইন দুটোর মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। এবং কলিঙ্গ মহি একাকার হইল পথ হইল হারা, অর্থাৎ মহি শব্দের অর্থ পৃথিবী, অর্থাৎ কলিঙ্গ নগরী পৃথিবীর কথা বলা হচ্ছে। সে কলিঙ্গ নগরের পৃথিবীতে পথ ঘাট যাই বলো সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, অর্থাৎ হারিয়ে গেছে। তারা খুঁজে পাচ্ছে না তারা কোন দিকে যাবে, কোথায় গিয়ে তারা তাদের নিরাপত্তা খুঁজে পাবে, কোথায় গিয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পাবে, তারা খুঁজে পাচ্ছে না।
এই লাইনগুলোর দ্বারা কবি তারই বর্ণনা দিয়েছেন, অর্থাৎ একটা অবিশ্রান্ত বৃষ্টি এবং প্রচন্ড বন্যার যেন বর্ণনা দেওয়া হয়েছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। ঘন ঘন অর্থাৎ চারি মেঘ বলতে তোমরা জানো সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণের কথা বলা হচ্ছে। অর্থাৎ তারা কলিঙ্গ নগরীতে এত ভয়ঙ্কর ভাবে, এত জোরে জোরে, এত ভয়ঙ্কর ভাবে গর্জন করছে যে মেঘের যে আওয়াজ, সেই মেঘের আওয়াজের ফলে কলিঙ্গ নগরের প্রজারা তারা কিন্তু কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো সেখানে কতটা দুর্যোগের আভাস কবি দিয়েছেন এই লাইনটার মধ্যে। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী। অর্থাৎ একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমাদের সাধারণ যে দিনগুলোতে আমরা দেখি যে সূর্য যখন উদিত হয় তখন আমরা আমাদের যে পৃথিবী আলোয় আলোকিত হয়ে যায়, আবার রাতের সময় সূর্য অস্ত গেলে অন্ধকার হয়ে যায়। কিন্তু তোমরা এটারও হয়তো সাক্ষী থাকবে যে আকাশ যখন ঘন মেঘে আচ্ছাদিত হয়ে যায় তখন দেখবে ভর দুপুর বেলাতেও কিন্তু আমরা যেন একটু অন্ধকারের আভাস হয়, কিন্তু সেটা খুব কম সময়ের মধ্যে হয়। কিন্তু কলিঙ্গ নগরীর প্রজারা অর্থাৎ সেই কালো মেঘে আকাশ ছেয়ে গেছে কলিঙ্গ নগরী, ফলে কলিঙ্গ নগরীর প্রজারা যেন সূর্যের মুখ দেখতে পাচ্ছে না। সূর্য যেন তার আলো, তার সৌর রশ্মি যেন কলিঙ্গ নগরীতে ছড়িয়ে দিতে পারছে না। তার ফলে কলিঙ্গ নগরীতে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে, তারা যেন দিন আর রাতের মধ্যে যে ফারাক সেটাই যেন তারা খুঁজে পাচ্ছে না। তো এই দুর্যোগে পড়ে তারা কিন্তু ঋষি জৈমিনীর স্মরণ করেছে। এই ঋষি জৈমিনীকে আসলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের শিষ্য এবং যাকে দর্শন মীমাংসা গ্রন্থের প্রণেতা বলে ধরা হয়। অর্থাৎ এবং তার সাথে সাথে তিনি কিন্তু বজ্রপাত নিপাত বা নিপাক মুনি, অর্থাৎ তার যেমন আমরা জানি যে যদি আমরা মনসা দেবীর কথা বলি রাত্রেবেলা বা সাপের কথা বলি তখন আমাদের বলে যে তাহলে তুমি আস্তিকের নাম নাও, কেননা মনসার ছেলের নাম আস্তিক। তো সেখানে কেন, কারণ মনসার যার উপরেই তার কোপ বর্ষণ করুক নিজের ছেলের উপর করে না। তো সেখানে এই জৈমিনী মুনি তিনি বজ্রপাত নিপাক মুনি, অর্থাৎ তার নাম স্মরণ করলে বজ্রপাতটা একটু কম হয়ে যায়, বা তিনি তার মধ্যে হয়তো সেই ক্ষমতাটা আছে যে তিনি বজ্রপাতকে অর্থাৎ দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে পারেন। এই যে একটা মধ্যযুগীয় ধারণা, মধ্যযুগীয় ধ্যান বা জ্ঞান, সেই মধ্যযুগীয় ধারণাটার বর্ণনা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। হুড়ু হুড়ু দূর দূর শুনি ঝন ঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। আমি বললাম যে কলিঙ্গ দেশের যে সূর্য সে তো কালো মেঘের আড়ালে চলে গেছে, ফলে তারা সূর্যের মুখ দেখতে পাচ্ছে না, সূর্য তার আলো বিস্তার করতে পারছে না কলিঙ্গ নগরীতে। তাহলে তারা কি করছে, তারা দেখতে পাচ্ছে না, তারা শুনতে পাচ্ছে। কি শুনতে পাচ্ছে? হুড় হুড় দূর দূর মানে ঝড়ের একটা আভাস এবং ঝনঝন মানে বৃষ্টির আওয়াজ। শুধুমাত্র কলিঙ্গ নগরীতে অবিশ্রান্ত ধারায় ঝড় এবং প্রচন্ড বেগে যেন শুধুমাত্র কি হচ্ছে, ঝড় এবং অবিশ্রান্ত ধারায় বৃষ্টিপাত হচ্ছে। এই জিনিসটার বর্ণনা কিন্তু এখানে আছে। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। অর্থাৎ স্থল বলতে ডাঙ্গা এবং জল বলতে তোমরা জানো জলাজমি বা জলময় যে পৃথিবীর কথা বলা হয়েছে আর কি, অর্থাৎ জলাজমির কথা বর্ণনা করা হচ্ছে। তো সেখানে এত প্রচন্ড বর্ণনা হয়েছে যে সেখানকার ডাঙ্গা জমি এবং জলাজমি সব তো মিলেমিশে একাকার হয়েই গেছে। এবং দেখো যে ডাঙ্গা অর্থাৎ যেখানে মানুষেদের আজকে আবাসস্থল বা মানুষেদের যেখানে সবসময় বিচরণ করার উচিত, সেখানে কি হচ্ছে, সেখানে ভুজঙ্গ অর্থাৎ সাপ যেন তার গর্ত ছেড়ে, কারণ গর্তের মধ্যে জল ঢুকে গেছে, এবং সাপ যেন তার গর্ত ছেড়ে সেই স্থলে সে কি করছে, জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ দেখো একটা সর্প বিষধর একটা প্রাণী, তার সাথে মানুষ যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের নিরাপত্তা হারিয়ে গেছে। কেন? অর্থাৎ প্রকৃতির প্রচন্ড কোপে সেই কলিঙ্গ নগরীর জীব জন্তু সরীসৃপ সহ মানুষ তারা কতটা বিপদগ্রস্ত হয়ে গেছে তার বর্ণনা আছে এই লাইনটিতে। তারপরে দেখো কি আছে, যে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঝড়। অর্থাৎ নিরবধি অর্থাৎ অবধি নেই, শেষ নেই, কি নেই, 7 দিন অব্দি বৃষ্টির কোনো শেষ নেই। অর্থাৎ 7 দিন অবিশ্রান্ত ধারায় মুষলধারায় বৃষ্টি চলছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে আছুক শস্যের তার ফলে কি হচ্ছে, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ধর। আছুক বলতে তোমরা জানো, আমরা জানি যে আগেকার দিনে অর্থাৎ যেহেতু এটা মধ্যযুগীয় কাব্য সুতরাং মধ্যযুগেরই বর্ণনা থাকবে। তো সেই সময় তো আর কংক্রিটের বাড়ি ছিল না বা টিনের বাড়ি ছিল না, সেই সময় কিসের বাড়ি ছিল, সেই সময় ছিল শস্য, অর্থাৎ বিভিন্ন ধরনের যে শস্যের যে গাছ, সেই গাছগুলো কি কিন্তু ছাউনি দিয়ে এক ধরনের
বলতে পারো যেটাকে এক ধরনের ঘর স্থাপন করা হতো, ঠিক আছে। অর্থাৎ খড় বা বিভিন্ন ধরনের, আর গমের যে গাছগুলো থাকে বা ধানের যে গাছগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ঘর বানানো হতো। কিন্তু 7 দিন নিরবধি বৃষ্টির ফলে সেই ঘরের যে শস্যের যে ঘর, সেই শস্যের যে গাছগুলো সেগুলো যেন কি হয়েছে, পচে গেছে, তার ফলে হেজ্জা গেছে, অর্থাৎ কি হয়ে গেছে, প্রায় ভেঙে ভেঙে যাচ্ছে, অর্থাৎ এবং তার ফলে কি হচ্ছে, তার ঘরটা ভেঙে যাচ্ছে। কার ঘর? অর্থাৎ কলিঙ্গ দেশের নগরীর যে জনসাধারণ, সেই জনসাধারণের ঘর যেন ভেঙে যাচ্ছে। তারপরের লাইন কি আছে দেখো, মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। আমরা জানি যে ভাদ্র মাসে তাল পাকলে তাল ধপধপ করে নিচে পড়ে এবং তাল আকারে বেশ বড়ই হয়। তো কলিঙ্গ নগরীতে এত পরিমাণ শিলাবৃষ্টি হচ্ছে, অর্থাৎ সেই বরফের খণ্ডগুলো পতিত হচ্ছে, যেগুলোকে দেখে কবি যেন বর্ণনা করেছেন যেন সেই যে শিলাবৃষ্টি, সেই বরফের আয়তন যেন এক একটা তালের মতো, এবং সেই তালের মতো আয়তন হওয়ার ফলে সেগুলো কি করছে, সেই যে আসুক শস্যের হেজ্জা যে ঘর, অর্থাৎ আমি বললাম যে পচে যাওয়া শস্যের যে চালের যে ঘর, সেই ঘর তো এমনি ভেঙে যাচ্ছে, তারপর বড় বড় সেই পাথর খণ্ড, তার ফলে কিন্তু কি হচ্ছে, বিদারি অর্থাৎ ফুটো হয়ে যাচ্ছে, ফুটো হয়ে সেই পাথর খণ্ডগুলো, সেই বরফ খণ্ডগুলো যেন কলিঙ্গ নগরীর যে জনসাধারণের ঘরের ভেতর পড়ছে, ঠিক আছে। অর্থাৎ দেখো ভাদ্র মাসের তালের সাথে যেন এখানে কবি সেই কলিঙ্গ নগরীতে সেই সময় সংগঠিত হওয়া যে ঝড় বৃষ্টি এবং তার সাথে পতিত হওয়া বরফ খণ্ড, যেটাকে আমরা বলি পাথুরে বৃষ্টি, তার বর্ণনা করা হয়েছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। আমি একটু আগে বলেছিলাম আসলে এটা দেবী চণ্ডী কি করবেন, যে কলিঙ্গ নগরীর থেকে তিনি কি করবেন, সেই প্রজাদের গুজরাট নগরীতে তিনি পত্তন ঘটাবেন, অর্থাৎ গুজরাট নগরীর পত্তন ঘটাবেন। তো তার জন্যই তো তিনি পবনপুত্র হনুমানেরও শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু হনুমান তখন কি করছেন, দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গ নগরীর মঠ, অর্থাৎ মঠ অট্টালিকা বলতে আমরা জানি বড় বড় ঘর, অর্থাৎ তৎকালীন যুগে কংক্রিটের তো ঘর ছিল না, কিন্তু এমন ঘরের কথা হয়তো বর্ণনা করা হয়েছে যেগুলো কি, অর্থাৎ যেগুলো বেশ শক্তপোক্ত ঘর। তো যতই শক্তপোক্ত হোক, অর্থাৎ পবনপুত্র হনুমানের সামনে তো সেটা কিছুই নয়। তিনি একদম কি করছেন, অর্থাৎ দেবী চণ্ডীর আদেশে সবকিছু যেন ভেঙে খান খান করে দিচ্ছেন, অর্থাৎ হনুমানের আগে যেন আর কোনো কিছু টিকতে পারছে না, অর্থাৎ সেখানকার জনবসতির যে আবাসস্থল সেগুলো যেন মাটিতে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, অর্থাৎ তেরা যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, সেই ঘর অট্টালিকা যা কিছু ছিল। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমাল। এবং কলিঙ্গ নগরীতে এই অবিশ্রান্ত ধারায় 7 দিন বৃষ্টির ফলে যে বন্যা এবং ঝড় হয়েছে, তার ফলে আমরা জানি যে নদীতে বা সমুদ্রে যে সমুদ্র স্রোত সৃষ্টি হয়, সেটার প্রধান কারণ কিন্তু বায়ু। তো সেখানে এমন একটা ঝড় এত বেগে বইছে যে সেই জলময় কলিঙ্গ নগরীতে এত বড় বড়, অর্থাৎ একটা স্থলভাগ, সেখানেও এত বড় বড় ঢেউ হচ্ছে যেন সেগুলোর আকার এক একটা পর্বতের মতো, অর্থাৎ কবির বর্ণনায়। এবং তার ফলে কি হচ্ছে, সেখানকার যে হেজে যাওয়া ভেঙে যাওয়া যে ঘরগুলো, সেগুলো যেন কি হচ্ছে, দলমল হয়ে যাচ্ছে, মানে একখানে খিচুড়ি পাকানোর মতো একটা অবস্থা আর কি। মানে কোথায় মঠ অট্টালিকা, তোমার শস্যের ঘর, সবকিছু যেন কি হচ্ছে, মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, অর্থাৎ দলমল খাচ্ছে। তারপরের কি আছে, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অর্থাৎ চণ্ডীর আদেশ, আমরা বারবার বলেছি, অর্থাৎ দেবী চণ্ডী কি করবেন, কলিঙ্গ নগরীর থেকে তিনি কোথায়, অর্থাৎ গুজরাট নগরীর পত্তন ঘটাবেন। তার জন্য কি হয়েছে, নদ নদীগণ, অর্থাৎ চণ্ডীর আদেশে তারাও যেন ঝাঁপিয়ে পড়ছে, কোন দিকে যাচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে কলিঙ্গ নগরীর দিকে। আর শেষের দেখো আছে অম্বিকা মঙ্গল গান কবি শ্রীকঙ্কন, অর্থাৎ এই লাইনটাকে বলা হয় ভণিত অংশ। অর্থাৎ মধ্যযুগের কবিরা কোনো একটা কবিতার শেষে তার নিজের যে পরিচয় এবং তার কাব্য পরিচয় কিন্তু এরকম ভণিত আকারেই দিতেন, এবং যেটাকে আমরা বলছি ভণিত অংশ। এখানেও কিন্তু মধ্যযুগের কবি কঙ্কন শ্রী মুকুন্দরাম চক্রবর্তী তিনি কিন্তু সুন্দরভাবে এই ভণিত অংশে তার কাব্যের নাম এবং তার নিজের নামও কিন্তু উপস্থাপন করে গেছেন। সো স্টুডেন্টস, আমি দুটো অংশ, অর্থাৎ দুটো পার্টে আমি তোমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে কবিতাখানি আছে শ্রী কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত, সেটা আমি শেষ করলাম। আমার পড়াটা কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে একটু ফলো করে দেবে, কেননা তোমাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো আমাকে আরও মোটিভেট করবে তোমাদের সামনে এই ধরনের সহায়তামূলক ভিডিও উপস্থাপন করতে।